আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাসাবাড়িতে আমরা যেই বিদ্যুৎ ব্যবহার করি সেই বিদ্যুৎ ব্যবহারের উপরে তো আমাদের ইলেকট্রিক বিল চলে আসে। সেই ইলেকট্রিক বিল কিভাবে দ্রুত হ্রাস করা যায়, আমাদের ব্যবহার কিভাবে এমন পর্যায়ে নিয়ে আসা যায় আমাদের ইলেকট্রিসিটি বিল যেন অতিরিক্ত বেড়ে না যায়, সেই বিষয়গুলো ছোট ছোট আলোচনায় আজকে অন্তর্ভুক্ত থাকবে। তো ছোট ছোট যে হ্যাবিটগুলো আছে আমাদের একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। স্মল হ্যাবিট ক্যান লিড বিগ চেঞ্জ। সবার আগে আমাদের যে জিনিসটা আয়ত্ত নিয়ে আসতে হবে তা হচ্ছে আমাদের অভ্যাস। আমাদের যখন ন্যাচারাল লাইট থাকবে, যেমন আমাদের জানালা দরজা আমরা যদি খুলে রাখি দিনের বেলায়, রুমটাকে যদি একেবারে অন্ধকার করে না রাখি, তাহলে এখানে আমাদের দিনের বেলায় পর্যাপ্ত আলো ঘরের ভিতর প্রবেশ করতে পারবে এবং এতেও আমাদের ইলেকট্রিসিটি অনেক সেভ হবে। আমরা অনেক সময় রান্না করার জন্য কিছু চুলা ইউজ করি। এই চুলাগুলো দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ বিল বাড়ায় ফেলে অনেক। এই চুলাগুলো আমাদের যদি আমরা ইউজ করতেই হয় তাহলে আমরা ইউজ করব যেটা হচ্ছে ইন্ডাকশন টাইপ চুলায় মোটামুটি অন্য চুলার চেয়ে বিদ্যুৎ খরচ কিছুটা কম হয়। তারপরে আসা যাক আমাদের বাসায় যে সমস্ত লাইট থাকে, এই লাইটগুলো পুরাতন আমাদের ইনকান্ডেন্সেন্ট লাইটগুলো চেঞ্জ করতে হবে। এই লাইটগুলো প্রচুর পাওয়ার কনজাম্পশন করে এবং এদের জায়গায় রিপ্লেসমেন্ট করে আমাদের মডার্ন এলইডি লাইটগুলো ইউজ করতে হবে, যাদের এই বিদ্যুৎ কনজাম্পশন খুবই কম। এছাড়া বাসায় আমরা যেসব কনভেনশনাল ফ্যান ইউজ করি, সিলিং ফ্যান, এই সিলিং ফ্যানগুলো দেখা যাচ্ছে প্রচুর ইলেকট্রিসিটি কনজাম্পশন করে। এই ইলেকট্রিসিটি কনজাম্পশন কমানোর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। মডার্ন যে ফ্যানগুলো আমাদের মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে, বিএলডিসি ফ্যানগুলো, এই বিএলডিসি ফ্যানগুলো প্রায় 60 থেকে 70% বিদ্যুৎ সেভ করে। এই বিএলডিসি ফ্যান যদি আমরা ইউজ করি তাহলে আমাদের অনেক সেভ হচ্ছে, ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হবে, বিদ্যুৎ বিলও কমে যাবে। তাই পুরাতন যে সমস্ত লাইট ফ্যান আছে এগুলো চেঞ্জ করে আমাদের মডার্ন টেকনোলজিযুক্ত লাইট ফ্যানগুলো ইউজ করা খুবই সময় উপযোগী সিদ্ধান্ত হবে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে আমাদের খুবই ছোট বিষয়টা, সেটা হচ্ছে রেফ্রিজারেটর ইউজ। আমরা যে ফ্রিজ ইউজ করি, আমাদের ফ্রিজের পিছনে আমরা পর্যাপ্ত জায়গা রাখি না, একদম ওয়ালের সাথে চাপায় দেই। এটা করা যাবে না। মিনিমাম 6 ইঞ্চি গ্যাপ থাকতে হবে এবং ফ্রিজটাকে এমন জায়গায় বসাতে হবে যেখানে পর্যাপ্ত নর্মাল এয়ার ফ্লো থাকে। এবং আমি যদি এমন জায়গায় ফ্রিজটাকে বসায় রাখি ওর নিজের টেম্পারেচারের ওই রুমটায় যদি হিট আপ হয়ে যায়, গরম হয়ে যায়, তাহলে ও তো কুল হচ্ছে না। ওর বাইরের সাইডের যে কন্ডেন্সারের হিটটা আছে সেটাকে অপসারণ করতে হবে। যত দ্রুত সে অপসারিত হবে তত সে ভিতরে কুল করতে পারবে। তাই ফ্রিজটাকে এমন একটা জায়গায় বসানো উচিত যেখান থেকে ফ্রি এয়ার ফ্লো থাকে, যে জায়গায় ফ্রি এয়ার ফ্লো থাকবে এবং ফ্রিজের ওই স্থানের টেম্পারেচারটা কমে আসবে। অনেকে রান্নাঘরে ফ্রিজ বসায় দেয়, ফ্রিজ সেট করে দেয় রান্নাঘরে। রান্নাঘরটা এমনি চুলার হিটে গরম থাকে, ওইখানে যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজের কারণ ওই জায়গার এনভায়রনমেন্টটাও গরম হয়ে থাকে। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে ফ্রিজটার আউটসাইডে কুল হবে না। কুল না হলে কম্প্রেসরের উপরে প্রেশার বেশি পড়বে, যে কারণে দেখা যাবে অনেকক্ষণ ধরে কম্প্রেসর চলতেছে। এবং ফ্রিজের আরেকটা ব্যাপার হচ্ছে, ফ্রিজের পুরান হলে আমরা কী করি, ইয়েটাকে নিয়ে আসি, সার্ভিসম্যান ডেকে নিয়ে আসি। কিন্তু তার আগে আমাদের একটা কাজ করা উচিত। ফ্রিজ পুরাতন হলে দেখা গেলো যে 2-4 বছর পরে আমরা কী করব, অন্তত বছরে একবার আমাদের ফ্রিজের ক্যাপাসিটরটাকে আমরা চেক দিয়ে নেব। যদি ওর রেটিং অনুযায়ী কমে যায় তাহলে আমরা ক্যাপাসিটর চেঞ্জ করে দিতে পারি। এবং তার থার্মোস্ট্যাট যেগুলো আছে এগুলো যদি প্রপারলি ঠান্ডা না করে বা কুল না হয় আমরা নিজেরা দেখতে পারি। সাধারণত দেখা যাচ্ছে ঠান্ডা না হওয়ার প্রধান একটা কারণ হচ্ছে ক্যাপাসিটর দুর্বল হয়ে যাওয়া। কারণ ওর ক্যাপাসিটর উইক হয়ে গেলে ও বেশি চলতে থাকে, কারণ ও ঠান্ডা করতে পারে না, ওর ওই ফোর্সটা ভিতরে কাজ করে না, কম্প্রেসরের পাম্পিং হয় কম। তাই এই জায়গাগুলো যদি আমরা টিউনিং করে নিই তাহলে আমাদের ফ্রিজের কারণে যে অতিরিক্ত বিল আসে সেটাও কিন্তু কমে যাবে। এরপর আছে গিজার। অনেকে গিজার ইউজ করেন গরম পানির জন্য ওয়াশরুমে। এই গিজারের একটা ব্যাপার আছে, গিজারটা যখন আমার প্রয়োজন তার 15-20 মিনিট পরে আমি যদি অন করি এবং তার টেম্পারেচার যদি আমি সেট করে রাখি 60 থেকে 70, তাহলে আমার জন্য যথেষ্ট এনাফ। কারণ আমি যদি সারাদিন গিজার অন করে রাখি তাহলে সারাদিন পানিটা গরম হবে এবং সারাদিন পানিটা উপরে ইলেকট্রিসিটি খরচ হতে থাকবে। সেজন্য গিজারটাকে ইউজ করতে হলে
সেইভাবে ইউজ করা উচিত। যখন প্রয়োজন তখনই অন করব। এবং এই গিজারের ইউজ করলে আরেকটা জিনিস আমাদের রিস্ক থেকে যায়, সেটা হচ্ছে আর্থিং করে নিতে হয়, না হলে দেখা যাচ্ছে যে অনেক সময় হিটার ফল্টের কারণে শর্ট করে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জন্য ছোটো ছোটো যে টিউনিংগুলো আছে এগুলো যদি আমরা অভ্যাসে পরিবর্তন করতে পারি তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিল অনেকটাই কমে আসবে। আমরা অনেক সময় এসি ইউজ করি, এসি ইউজ করলে এসি রুমের টেম্পারেচার কখনো 25-এর নিচে নামানো উচিত না, তাহলে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ বিল চলে আসবে। ইনভার্টার চালালে বিদ্যুৎ বিল কম আসবে, ইনভার্টার এসি, কিন্তু তার বলে যে একেবারে বিদ্যুৎ বিল আসবে না তা না। কিন্তু আমাকে যদি প্রপারলি মেনটেন করতে হয় এসি রুমের টেম্পারেচার 25-এ রাখলে সাধারণত বিলটা অনেকটাই কমে আসে। এবং রুমটাকে প্রপারলি সিল করতে হবে। দেখা গেলো যে আমার দরজা জানালা অনেক কিছু আছে খোলা আছে এবং প্রপারলি সিল না, ঠিক আছে, এই বিষয়গুলো দেখতে হবে। এসির আউটডোরটা কেমন জায়গায় বসাতে হবে যাতে ওর উপর সরাসরি সানলাইট না পড়ে। ওর কন্ডেন্সার যদি সূর্যের কারণে গরম হয়ে থাকে তাহলে ও হিট রিডিউস করবে কীভাবে? আউটডোরে অনেক হিট থাকে, সেই হিটটা সে নর্মাল অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে রিডিউস করে দেওয়ার কারণে কন্ডেন্সারের ভিতরে যে গ্যাস থাকে লিকুইড ফর্মে, তার যে তাপ থাকে সেটা রিডিউস যত তাড়াতাড়ি হবে তত ভিতরের রুম ঠান্ডাটা হবে। ওটাও একটা ব্যাপার স্যাপার আছে। এবং ওই আউটডোর ইউনিটের যে ফ্যান ক্যাপাসিটর আছে সেটাও আমাকে চেক করতে হবে যদি সেটা নন ইনভার্টার হয়। আর ফুল ডিসি হলে তো ক্যাপাসিটর হিসেব নিকাশ নেই। যা হোক, এসির ইউজটাও আমাদেরকে অভ্যাসে পরিবর্তন করতে হবে, প্রপারলি রুম সিল থাকতে হবে এবং টাইম টু টাইম মেনটেন্যান্স হতে হবে, তাহলে আমাদের বিদ্যুৎ বিল কমে আসবে। আমরা অনেক সময় দিনের বেলা সোলার থাকে, সূর্যের আলোতে সরাসরি ব্যাটারি ছাড়াই দেখা যাচ্ছে অনলাইন পাওয়ার সিস্টেমে আমরা ডাইরেক্ট ব্যাটারি ছাড়াই আমাদের রুমে যে বাতি আছে সেই বাতিগুলো আমরা জ্বালাতে পারি। দিনের বেলা জ্বলবে, রাতে জ্বলবে না, ব্যাটারি ছাড়া, ব্যাটারিলেস। তাহলে আমাদের দিনের বেলা যদি প্রয়োজন পড়ে কোনো জায়গায় একটা দেখা যাচ্ছে ডার্ক এরিয়া বা ওই জায়গায় অন্ধকার লাইট জ্বালাতে হয়, সেখানে আমরা নর্মাল সোলার সিস্টেমের সাথে লাইট লাগিয়ে দিতে পারি। তাহলে সূর্যের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ সেই লাইটটা জ্বলবে। এতে আমাদের দেখা যাচ্ছে যে মিটারের উপরে চাপটা কম পড়বে, কনজাম্পশনটা কমে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এই মিটার যখন মিটার যখন ইনস্টল করি আমাদের বাসার জন্য, আমরা হিসাব করি যে আমার কতটুকু লোড লাগবে। দেখা গেলো যে ইন ফিউচার আমার লোড অনেক বাড়বে, 5 কিলোওয়াট বাড়বে। তো আমি প্রথমে যদি 5 কিলোওয়াট লোড আমার বাড়বে হিসাব করে আমি 5 কিলোওয়াট লোড ডিমান্ড চার্জ দিতেই থাকি প্রতি মাসে, তাহলে সেটা আমার জন্য অতিরিক্ত হয়ে যায়। সেজন্য আমার যে কাজটা করতে হবে, আমি যদি 5 কিলোওয়াট লোড স্যাংশন করে রাখি আমার মিটারের এগেনস্টে, তাহলে সেই লোডটা যদি আমি ইউজ না করি তাহলে আমি অ্যাপ্লিকেশন করে বিদ্যুৎ অফিসে আমি লোডটাকে কমায় নিয়ে আসবো। আমার বাসায় কত কিলোওয়াট লোড কানেক্টেড আছে, কানেক্টেড লোডটা আমাকে হিসাব করতে হবে। যদি আমার বাসায় 2000 ওয়াট বা 2 কিলোওয়াট বা 3 কিলোওয়াট লোড কানেক্টেড থাকে, তাহলে আমি সেই পারপাসে অ্যাপ্লিকেশন দিয়ে আমার মিটারের স্যাংশন লোডটাকে ঠিক করে নিয়ে আসবো। তাতে আমাকে অতিরিক্ত প্রতি মাসে দেখা গেলো যে স্যাংশন লোডটা আর বিল দিতে হচ্ছে না, ডিমান্ড চার্জটা আমার কমে আসবে। এবং অনেক সময় দেখা যায় একটা বাসার পাশে আরেকটা বাসা, আরেকটা ফ্ল্যাটের পাশে আরেকটা ফ্ল্যাট, এরকম কমন একটা মিটার ক্যাবিনেট থাকে ফ্ল্যাটের নিচে বা গ্রাম অঞ্চলে এক বাসার সাথে আরেক বাসায়। সেই জায়গা হয় কি, একটা মিটারের নিউট্রালের সাথে আরেকটা মিটারের নিউট্রাল অনেক সময় দেখা যাচ্ছে যে ভুলক্রমে যারা ওয়ারিং করে তারা সংযোগ দিয়ে রাখে, মনে করে যে নিউট্রালই তো কী হবে। কিন্তু মিটারের নিউট্রাল যদি কমন হয়ে যায় তাহলে এক মিটারের বিল আরেক মিটারে চলে যেতে পারে এবং যাওয়ার সম্ভাবনা বেশি। এবং প্র্যাকটিক্যালি সেটা আমি দেখেছি আছে, সমস্যাটা হয়। এই জন্য যে সোর্স থেকে এই পাওয়ারটা ইনপুট হবে মিটারে, সেই সোর্স থেকে যখন লোডে যাবে, লোড থেকে সেই সাইকেল কমপ্লিট করে আবার নিউট্রালি ফিরে আসতে হবে। এবং এই জায়গায় অন্য কোনো মিটারের তারের সাথে তার যে ওয়্যার আছে, সাইকেল আছে, পাওয়ার সাইকেলটা, কেবলের যে বিদ্যুৎ যে প্রবাহিত হয় সেই সাইকেলটাকে ব্রেক করা যাবে না বা বাইপাস করা যাবে না। যদি কোনো কারণে এক মিটারের নিউট্রাল আরেক মিটারে চলে যায় তাহলে তার মিটারের রিডিংয়ে যায় এটার হেরফের হয় এবং সমস্যা তৈরি করে। আরেকটা ছোটো বিষয় হচ্ছে নিউট্রাল, প্রপারলি নিউট্রালের সাথে যদি
আমাদের যে আর্থিং থাকে সেই আর্থিংয়ে এবং নিউট্রালের যে ডিফারেন্স সেটা কিন্তু ভোল্টেজ ডিফারেন্সটা কম হতে হবে। এটা মেবি 2 ভোল্টের নিচে আসতে হবে। আর্থ আর্থ এবং নিউট্রাল, সরি, আর্থ এবং, ঠিক আছে, আর্থ এবং নিউট্রালের পয়েন্টে মিটার ধরার পরে যদি ভোল্টেজ 2 ভোল্টের নিচে থাকে তাহলে আমার প্রপার আর্থিং হয়েছে এবং আমার সিস্টেম ঠিক আছে। এবং ফেজ টু নিউট্রাল যে ভোল্টেজ দেখাবে আমার ফেজ টু আর্থ সেম ভোল্টেজ যদি দেখায় তাহলে আমার প্রপার নিউট্রাল এবং আর্থিং কানেকশন বাসায় ঠিকমতো হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। আর আরেকটা ছোট্ট টিপস, যেটা হচ্ছে আমার বাসার যত লোড আছে সব লোড, ফ্যান, বাতি, ফ্রিজ, গিজার, এসি সব আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে আমি মিটারের গোড়ায় যাব, ক্লিপ অন মিটার ধরে দেখব মিটারে কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা। যদি সব কিছু বন্ধ করার পরও আমার মিটারে অ্যাম্পিয়ার শো করে, তার মানে কোনো না কোনোভাবে কোনো জায়গায় আমার লাইন বাইপাস হচ্ছে এবং সেখানে পাওয়ার কনজাপশন হচ্ছে। আমার পুরো ওয়্যারিং চেক করতে হবে, ওয়্যারিং চেক করে তারপর আমাকে নিশ্চিত হতে হবে যে আমার লাইন ঠিক আছে কিনা। যদি কোনোভাবে দেখা যায় সব কিছু অফ করছি তারপরও মিটারে রিডিং উঠছে বা মিটার ঘুরছে, মিটারের ডায়াল ঘুরছে, তাহলে বুঝতে হবে আমার ওয়্যারিংয়ে ত্রুটি আছে। ওয়্যারিংয়ের ত্রুটিগুলো যদি আমরা সেরে নেই তাহলে আমাদের বিদ্যুৎ বিল অবশ্যই কম আসবে। সাধারণত টিন শেড বাসায় দেখা যাচ্ছে যে এই ছোট ছোট যে ভুলগুলা, বাইপাস হয়ে যাওয়া, লাইন লিকেজ হয়ে যাওয়ার ঘটনাগুলো বেশি ঘটে। এবং অবশ্যই দেখা যাচ্ছে প্রত্যেকটা বাসায় ডিবি থাকে, ব্রেকার থাকে। সেই ব্রেকারগুলার যে রেটিং, সেই রেটিংটা লোডের অনুপাতে হতে হবে। খুব বেশি যদি আমি দেখা গেলো আমার বাসায় লোড আছে 16 অ্যাম্পিয়ার, আমি ব্রেকার লাগায় রাখছি 50-63 অ্যাম্পিয়ার, তাহলে তো ফল্ট হলে ওই ব্রেকার সহজে টিপ করবে না, তারটা সব পুড়ে যাবে তারপরে টিপ করবে। তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো যদি মেনে চলা যায় এবং প্রপারলি হ্যাবিটই পরিবর্তন করা যায় তাহলে অবশ্যই আপনার বাসায় বিদ্যুৎ বিল কম আসবে। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।